রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভয়ঙ্কর কার ইঞ্জিনের ঘটনাটি লিখেছেন নাইম হাসান। আমার নাম নাইম, বয়স এখন 35, ঢাকার এক সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। কিন্তু আজ যে ঘটনাটা আপনাদের বলবো তা কোনো কোডিং, অফিস কিংবা আধুনিক জীবন নিয়ে নয়। এটা সেই সময়ের কথা যখন আমি ক্লাস 10-এ পড়তাম। তখনকার এক বাস্তব ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আজও আমার রাতের ঘুম কেড়ে নেয়। ঘটনাটা 2004 সালের দিকের ঘটনা। গ্রীষ্মকালীন ছুটিতে আমি আমার মা বাবার সাথে নানা বাড়িতে গিয়েছিলাম। আমাদের নানা বাড়িটা ছিল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার এক পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে। নাম বাগানবাড়ি, ছদ্ম নাম। পুরো গ্রামটা যেন কুয়াশার চাদরে ঢাকা থাকতো ভোরবেলাতে, আর রাতে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন বাতাসও থেমে যেত। আমার নানু তখনও বেঁচে ছিলেন, আর নানা তো অনেক আগেই গত হয়েছিলেন। লোকমুখে শুনতাম তিনি নাকি কার ইঞ্জিনের কবরে পড়েই মারা গিয়েছিলেন। ছোটবেলায় এসব ব্যাপারে কেউ বেশি কথা বলতে চাইতো না, আর আমরা তখন এসব নিয়ে মজা হিসেবে নিতাম। কিন্তু এই মজাটাই যে আমাদের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে কে জানতো বলুন। এই কার ইঞ্জিন নিয়ে আমরা তেমন একটা বিশ্বাস করতাম না, কারণ আমরা জানি জিন আছে, জিন সর্বদাই আছে। কিন্তু কার ইঞ্জিন এই বিষয়টা যেন আমাদের একেবারে নিজের ভেতরে এক প্রকার অবিশ্বাসের ছায়া তৈরি করত। কিন্তু সেই গ্রীষ্মে আমার জীবনে প্রথম বুঝেছিলাম ভয় কি জিনিস। আর কার ইঞ্জিন, যাকে মুসলিমরা ফোকলোরে বলা হয় মানুষের ডাবল গ্যাঞ্জার বা মানুষের আরেকটা অংশ, সেটা যে কতটা ভয়াবহ হতে পারে তা সেদিন বুঝতে পেরেছিলাম। আমরা যখন নানা বাড়িতে গেলাম তখন গ্রামটা ছিল শান্ত, কিন্তু কয়েকদিন পর হঠাৎ এক দুপুরবেলা বাজার থেকে ফিরে দেখলাম আমার ছোট খালু জাহিদ খালু কেমন যেন একটা গম্ভীর মুখ করে বাড়িতে ঢুকলেন। কোনো কথা বললেন না, সরাসরি চলে গেলেন তার নিজের ঘরে। রাতে আমার খালামণি কাঁদতে কাঁদতে বললেন, শোনো, আবার সে পুরোনো শব্দটা শোনা গেছে বাগান পাড়ায়, জানো, মনে হচ্ছে সে ভয়ঙ্কর কিছু আবারও জেগে উঠেছে। রাত 12টার পরে কে যেন আমার গলা নকল করে ডাকছে, বলছে, খালেদা দরজা খোলো, কিন্তু বাইরে কেউ থাকে না। আমার খালামণির নামে খালেদা। চমকে উঠলাম। আমরা সবাই একসাথে ঘুমাতাম বড় ঘরের মেঝেতে। গ্রামের পরিবেশ বলে কথা, ফ্যান নেই, আলো টিমটিমে। আমি খালু, খালামণি, মা আর আমি একসাথে ঘুমাচ্ছিলাম সেদিন। রাত তখন 12টার কাছাকাছি। হঠাৎ করে একটা নারী কণ্ঠ গলা যেন ভেসে উঠল, খালেদা দরজাটা খোলো তো, আমি সুরমা, তোমার ছোটবেলার বান্ধবী। অদ্ভুত লাগলো কণ্ঠটা খালেদা খালার। কিভাবে সম্ভব? খালেদা খালা তো পাশের রুমে ঘুমাচ্ছিলেন, তাহলে তার কণ্ঠ নকল করে কে বলছে আমি সুরমা তোমার ছোটবেলার বান্ধবী? আমার যেন কেমন যেন কাঁটা দিয়ে উঠল। তিনি সেই কণ্ঠটা শুনে আচমকা উঠে বসলেন, কিন্তু আমি তখনও কিছুই বুঝে উঠতে পারিনি। গলাটা এবার এলো, কিন্তু এবার একটু বেশ কাছ থেকে এলো, দরজার ঠিক বাইরে থেকে। দরজাটা খোলো খালেদা, আমাকে চিনছিস না? অদ্ভুত
অদ্ভুত, খালেদা খালা তো বাসার ভিতরে, তার কণ্ঠ নকল করে বাইরে থেকে কে বলছে। আমার শরীরটা আবারও হিম হয়ে যাচ্ছিল। আশেপাশে সবাই রীতিমতো কারো ঘুমে। আমি খালু সাহেবকে না জাগিয়ে পারলাম না। উনি ঘুম ভেঙে কড়া গলায় বলেন, কে ওখানে? কোনো উত্তর নেই। উনি টর্চ জ্বালিয়ে দরজার পাশে গিয়ে দরজার ফাঁক দিয়ে তাকালেন, কিন্তু কিছুই নেই। এক ফোঁটা বাতাস নেই, অথচ একটা থমথমে চাপা গন্ধ যেন বাতাসে ছড়িয়ে পড়েছিল। পরদিন সকালে আমি একা একা বাগান পাড়ার দিকে বেরিয়ে পড়লাম। ইচ্ছে করেই গেলাম। শুনেছিলাম গ্রামের সবচেয়ে পুরনো দোতলা একটা ভেঙে পড়া বাড়ি আছে ওদিকে, যেখানে আগে এক কবিরাজ থাকতেন। তার নাম ছিল রফিকুল হাকিম। বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, যদিও ভেঙে পড়েছে অনেকখানি। ভেতরে ঢুকতে একটা গন্ধ নাকি এলো, পুরনো ধোলা, ভেজা কাঠ আর কিছু পোড়া কাপড়ের গন্ধ। হঠাৎ দরজার পাশে টাঙানো পুরনো এক কাঠের ফলক চোখে পড়ল। তাতে লেখা ছিল, কারেন্ট জিনিকে দূরে রাখার দোয়া রফিকুল হাকিমের কবিরাজ লিখেছেন, কেউ ছিটবেন না। আমি গিরে ফেললাম নিঃশ্বাসটা। কারেন্ট জিন? কি এই কারেন্ট জিন? সেদিন রাতে আমি দাদিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদি, কারেন্ট জিন বলতে কি বোঝায়? তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন আর বললেন, কারিন হচ্ছে মানুষেরই আর একটা ছায়া। মূলত আমাদের ধর্ম মতে মানুষ যখন জন্ম নেয় তখন থেকে আল্লাহ তাআলা তার সাথে একটা কারিন জিন দিয়ে দেন। সেই কারিন জিন সব সময় মানুষের সাথে থাকে তার মৃত্যুর আগ পর্যন্ত। কখনো কখনো সেই কারিন জিন মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয়, তার গলা, তার চেহারা সবকিছুই নকল করে। শুধু চেহারা না, তার অতীত, তার ভয় এবং তার লোভ সব জানে সেই কারেন্ট জিন। কেননা সে তো মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে ছিল এবং সব সময় তার সাথে থাকে। আর এই কারেন্ট জিন সব সময় মানুষকে বিব্রত করে, সবসময় ভুলভাল পথে পরিচালিত করে মানুষকে, কারণ সে চায় সে মানুষটা ভুল পথে চলে যায়। এটাই কারেন্ট জিনের একমাত্র কাজ। এটা কখনো কখনো মানুষের দেহ থেকে সে কারেন্ট জিন বেরিয়ে আসে এবং সে হঠাৎ হঠাৎ করে অনেকের মাঝে দেখা দিয়ে থাকে। আমি আর কিছুই জিজ্ঞেস করতে পারলাম না, কারণ তখন আবারও সেই গলা ফিরে এলো, খালেদা। আমি সুরমা, দরজাটা খোলো। কিন্তু খালেদা খালামণি তখনও রান্না করে। তাহলে ওটা কি? অদ্ভুত। পরদিন সকালে হালকা রোদ এসে উঠেছে উঠানে। গ্রামের সকাল মানেই পাখির ডাক, হাঁসের চেঁচামেচি আর চুলার ধোঁয়া। কিন্তু সেদিন গ্রামে একটা অদ্ভুত গুমট ভাব ছিল, কেমন যেন নিস্তব্ধ উত্তেজনা। বাড়ির আশেপাশে কেউ সেভাবে কথা বলছে না। আমি আমার চাচাতো ভাই সাইমকে বললাম, তুই কাল কিছু শুনেছিস? সে একটু থেমে গিয়ে বলল, না তো, কিছুই তো শুনিনি। তবে জানিস ভাই, তবে বললুক মাঝারার দিকে নানির চয়নও বলছিল গত রাতে নাকি সে দেখে এক কালো ছায়া খালিদা খালামুনির ঘরের চারপাশে ঘুরছিল। সেদিকে টর্চ ফেলে কিছুই দেখা যায়নি, কিন্তু একটা পা ভিজে জুতার শব্দ পাওয়া যায়, পা টানার মতো করে শব্দ করছিল। এতটুকু বলেই সাইম থেমে গেল। সাইম আমার খুব ক্লোজ ছোট ভাই ছিল, কারণ আমি গ্রামে আসলে সবসময় ওর সাথে থাকতাম, সবসময় ওর সাথে গল্প করতাম। সাইম আমার একেবারে নিজের আপন ভাইয়ের মতো ছিল। তো যাই হোক, আমি থমকে গেলাম। সেদিন রাতে তো সে ছায়াটা এসেছিল, কিন্তু তখন যে খালামণির ঘরের ভেতরে ছিলেন, তাহলে সে রাতে আমরা খুব সতর্ক ছিলাম। খালু দরজায় আগুনে পোড়া কাচের মতো একটা লাল তাবিজ ঝুলিয়ে দিলেন। সেটা নাকি গ্রামের এক হুজুর সাহেব তাকে দিয়েছেন এসব জিন ভূতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সবাই বলছিল এটা নাকি কারেন্ট জিন ঠেকায়। আমি মনস্থ করলাম রাতে চোখে দেখবো, ঘুম আসলেও ঘুমাবো না। রাত তখন একটা, ঘরের বাতি নিভিয়ে সবাই ঘুমিয়েছে, শুধু আমি আর খালু চোখ খুলে আছি। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো, অদ্ভুত খচখচ শব্দ, শোনার মতো নয়, অনুভব করার মতো শব্দ। কেউ যেন নোকতে দরজা আঁচড় কাটছে। একঘেয়ে একটা না এক ভয়ঙ্কর ঠান্ডা শব্দ। খালু ইশারায় আমাকে চুপ থাকতে বললেন, হাতে নিয়ে নিলেন একটা লাঠি। আবারও সেই গলা, খালেদা দরজাটা খোলো তো। আমি তো সুরমা, তোর ছোট ভালার বান্ধবী। আমি তোকে মাফ করে দিয়েছি।
কিন্তু এবার গলার ভেতরে একটা কাঁপুনি ছিল, যেন ভেঙে পড়া কোনো মানুষের কণ্ঠ, আর তার নিচে যেন ভেসে আসছে এক গড় গড় শব্দ, যার গলায় ফুঁসতে থাকা আগুনের মতো। আমি অনুভব করলাম আমার হাত, বুক সবকিছুই যেন কাঁপছে, এমনকি আমার নিজস্ব ছায়াটাও কাঁপছে। ঘর জুড়ে এলো হিম শীতল বাতাস। খালামণি কেঁপে কেঁপে উঠলেন। তার হাতে একটা আয়না ছিল, ছোট্ট হাত আয়না, যেটা দিয়ে তিনি চুল আঁচড়াতেন। আচমকা সে আয়নাটা হাতে নিয়ে একবার দরজার দিকটা তাকালো। আমরা কাউকে দেখিনি, কিন্তু খালামণির কণ্ঠ থেকে ছিঁড়ে রীতিমতো বের হলো এক তীক্ষ্ণ আর্তনাদ। না না না, এটা আমি না, এটা অন্য কেউ। এটা কিভাবে সম্ভব? আমার কণ্ঠ নকল করে কথা বলছে, আর বলছে আমার বন্ধু সুরমা। সুরমা তো কত আগে মারা গেছে। খানু জোরে উঠে পড়লেন, আয়নাটা কেড়ে নিলেন। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। খালামণি তখনও কাঁদছেন, কেবল বলছিলেন, আমার মতো দেখতে কিন্তু আমি না সেটা। তার চোখ দুটো, তার চোখে আমি আমার মৃত্যু দেখেছি। আমার মেরুদণ্ড দিয়ে একটা স্রোত, ঠান্ডা স্রোত রীতিমতো বয়ে গেল। পরদিন সকালে আমি সাইম ঠিক করলাম আমরা যাব সে পুরো বাড়িতে, সেই রফিকুল হাকিমের বাড়িতে, যার নাম লেখা ছিল কারিনজিনের দোয়ার পাশে। আমি আর আমার চাচাতো ভাই সাইম কিন্তু ঘরে ঢুকতে পুরনো একটা কাশির শব্দ পেলাম। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ, গায়ে একটা ছেঁড়া শাল, চোখে মোটা ফ্রেমের চশমা। তিনি বললেন, তোমরাও বাড়ি থেকে দূরে থাকো কেমন? আমি রফিকুল হাকিমের নাতি, লোকজন আমাকে চিনে লাল মোল্লা নামে। আমি অবাক হলাম। তিনি বসলেন, একটা কাঠের ঢানিতে চা দিলেন আর বলতে শুরু করলেন, শোনো, কারিন হচ্ছে এমন এক জিন যারা মানুষের ভেতরে থাকে, যারা মানুষের ভেতরের অপরাধ বোধকে বারবার জাগিয়ে তোলে। মানুষ যখন নিজের অপরাধ, গোপন পাপ এবং কুবৃত্তি চেপে রাখে, তখন সে মাঝে মাঝে মানুষের সামনে রীতিমতো চলে আসে। বলো তো, কারিনজিন কাউকে দেখা দেয় না, কিন্তু কখনো কখনো চলে আসে এবং মানুষকে দেখা দেয়া শুরু করে। বুঝতে পেরেছ? আমার ধারণা তোমার খালার কোন এক গোপন পাপ ছিল, যার কারণে তার কারিনজিন তাকে বারবার কষ্ট দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে খালার মনের কি হবে? তিনি দীর্ঘশ্বাস করে বললেন, ওর ছায়া ওকে চিনে ফেলেছে, এখন ওকে বাঁচতে হলে নিজের ছায়ার সামনে দাঁড়াতে হবে। কিন্তু সবাই তা পারে না, কারণ নিজের অন্ধকার বেড়ে নেয়ার মানে আত্মা পোড়ানো। কিন্তু সবাই সেটা পারে না, তাকে প্রচন্ড পরিমাণ সাহসী হতে হবে। রাত 3টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি খালামণি নেই, উঠানে আলো জ্বলছে। আমি ছুটে গেলাম বাইরে, ওখানে দাঁড়িয়ে আছে খালামণি। লক্ষ্য করলাম তার সামনে আর একটা মানুষ, একই চেহারা, একই কাপড়, একই কণ্ঠস্বর। খালেদা, আমি তুই তো আমি, দেখ তোকে আমি ঠিকই চিনেছি। তুই নিজেই তোর ছায়া, তুই পালাতে পারবি না রে আমার কাছ থেকে। আমি তো তোর ভেতরেই থাকি। 2টা খালা, একটা বাস্তব আর একটা খালার কারিনজিন। এটা কিভাবে সম্ভব? আমি যেন বাস্তবতা একেবারে হারিয়ে ফেলছিলাম। কিভাবে বিশ্বাস করি একটা মানুষের কারিনজিন তার শরীর থেকে বেরিয়ে এসেছে? আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কাঁদছে, আমি বাঁচতে চাই, আমাকে ক্ষমা করে দাও। সে কারিনজিন হেসে উঠল আর বলল, তুই নিজের ভুল ক্ষমা করতে পারিস না, আমি করব কিভাবে? আচমকা ঝড়ের মতো বাতাস হলো, একটা তীব্র ধোঁয়ার কুণ্ডলি ঘুরতে লাগলো চারপাশে। আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকা খালেদা ধীরে ধীরে ঘরের দিকে হাঁটা শুরু করলো। কিন্তু আমি তো জানি আমার খালামণি তখনও ভেতরে ঘুমাচ্ছে। তাহলে এই যে হেঁটে যাচ্ছে, এটা কে? সেদিন রাতে সেই মুহূর্ত এখন আমার মনের ভেতরে জ্বলজ্বল করে ওঠে। আমি স্পষ্ট দেখেছিলাম একজন খালেদা ঢুকছে ঘরের ভেতরে, কিন্তু আমি জানতাম আমার আসল খালামণি তখনও আগে থেকে ঘরে ছিলেন। কিন্তু সেটা কি সত্যি? আমি দৌড়ে রীতিমতো ঘরের ভেতরে ঢুকলাম, চেনা চেহারার খালামণিকে ডাকলাম, খালামণি আপনি কোথায় আছেন? একটা ম্লান গলা রীতিমতো উত্তর এলো, এখানে আছি নাইম,
তবে সেই গলায় যেন কিছু একটা ঠিক ছিল না। নরম কিন্তু কেমন একটা টেনে বলা খামখেয়ালি টান। বুক ধক করে উঠল আমার। আমি সাহস করে দরজার পাশে রাখা আয়নাটা তুললাম, একটু বাঁকা করে তাকালাম ঘরের কোণার দিকে। আমি যা দেখলাম সেটা কোনো মানুষের মুখ নয়। খালামণির গলা যেটা বসেছিল সেটার গঠন ছিল খালামণির মতো, কিন্তু মুখটা অদ্ভুত ছিল। গলা কুচকে ঢুকে গেছে ভেতরে, চোখে কোনো পাতা নেই, শুধু খালি সাদা এক জোড়া চোখ আর ঠোঁটের কোণে কালো কালি ছড়ানো। তারপরে সেই মুখটা ঘুরে তাকালো আমার দিকে। আমার বুকের ভেতরটা খচ করে উঠলো। আমি চিৎকার করে রীতিমতো পেছনে হাঁটা দিলাম। ঘর থেকে বের হয়ে সোজা উঠোনে ছুটে গিয়ে দেখি খালু দাঁড়িয়ে আছেন, তার পাশে আসল খালামণি। তিনি তখনও কাঁদছেন। তাহলে যেটা ঘরের ভিতরে ঢুকেছিল সেটা কে ছিল? আমার রীতিমতো ভয়, শরীর রীতিমতো কাঁপছিল। আমরা সবাই মিলে দরজা বন্ধ করে বাইরে দাঁড়ালাম। ঘরের জানালার ফাঁক দিয়ে দেখতে পেলাম ভেতরে যেন হালকা ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে, আর মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। খুব স্পষ্ট নয়, কিন্তু সেটা মানুষের মতোই, নড়ছে না, দাঁড়িয়ে আছে শুধু। লাল মোল্লা তখন আমার পাশে এসে দাঁড়ালেন আর বললেন, এই জিন এখন তোমাদের রক্তে ঢুকতে যায়, বুঝতে পারলে? সে শুধু ছায়া নয়, সে আত্মা চায়, আত্মা ভয় চায়, পাপ চায়। আজ রাতটা পার হলে সে কিছুক্ষণ শান্ত থাকবে, কিন্তু পরে চাঁদের রাতে আবারও ফিরে আসবে। আর তখন সে কেবল ছায়া হবে না, সে হবে তোমার শরীর। পরদিন সায়েম খুব অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেল। ও যে সাধারণত ঠাট্টা রসিকতায় ভরপুর ছিল, সেটা একদিনে যেন কেমন নিস্তেজ হয়ে পড়ল। আমি বললাম, সায়েম তুই ঠিক আছিস তো? ও শুধু মাথা নাড়ালো। রাতে আমরা খেতে বসেছি, সবাই যখন খাবার খেতে ব্যস্ত, হঠাৎ সায়েম আমার কানে ফিসফিস করে বলল, ভাই গতকাল রাত 3টায় আমি ঘুম ভেঙে দেখি আয়নায় আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি তখন খাটে শুয়েছিলাম, বিশ্বাস কর। আমি আয়নার রিফ্লেকশন আমি দেখলাম দাঁড়িয়ে আছি, আমার একটা অবব দাঁড়িয়ে আছে, আর সেই আয়নার অববটা খিলখিল করে একটা হাসি দিয়ে গায়েব হয়ে গেল। আমার হাত থেকে থালাটা পড়ে যাচ্ছিল। স্যাম কাঁপা কাঁপা গলায় বলল, আমি ঘুম থেকে উঠে দরজার দিকে যাচ্ছিলাম। আমি নিজে জানি না আমি কেন যাচ্ছি। আমি যেন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলাম। শুধু একটা ভাবনা আটকে গেছিলাম, আমি যদি আয়নার সেই সাইমকে স্পর্শ করি, আমি কি সরে যেতে পারবো? কেমন যেন ভয় ভয় লাগছে আমার। আমি বুঝতে পারলাম ছাটা শুধু খালামণিকে নয়, এখন সে জিন সাইমকেও লক্ষ্য বানিয়েছে। লাল মোল্লা বললেন, কারেন্টের সাময়িকভাবে আটকানোর একটা উপায় আছে। একে বলা হয় ছায়া আবদ্ধ পদ্ধতি, কিন্তু এর পদ্ধতি করলে ছায়া রেগে যাবে, আর সে তখন চোখের সামনে কিছু করে না, শরীরের ভেতর ঢুকে পড়বে। তিনি আমাদের একটা পুরনো হাতের লেখা একটা বই দিলেন। সেটা আরবি, ফার্সি এবং বাংলায় লেখা ছিল ছায়া আটকানোর কিছু দোয়া, আর মাঝে কিছু ছবি ছিল যেটা দেখতে অবিকল মানুষের মুখের মতো, তবে বিকৃত, ঘোলা আর তার চোখ ছাড়া। তিনি সতর্ক করলেন আর বললেন, এই বই শুধু দেখার জন্য। এই মন্ত্র কেউ যদি নিজের ভাষায় পড়ে, তার ছায়া তারই প্রতিচ্ছবি হয়ে ফিরে আসবে, বুঝতে পারলে, এবং তাকে গ্রাস করা শুরু করবে। তাই সাবধান। আমি বইটা হাতে নিলাম। একটা পৃষ্ঠা খুলতে দেখলাম একটা মুখ, যা দেখতে ঠিক অবিকল আমার মতো। সেই রাতে সবকিছু ভয়াবহভাবে মন নিল। আমি নিজেই স্বপ্নে দেখলাম একটা অন্ধকার ঘর, আয়নার সামনে আমি নিজেই দাঁড়িয়ে, আর আয়নার ভেতর থেকে কেউ বলছে, তুই তো ভয় পাচ্ছিস। আমি জানি তোর ভয় কিসের ভেতরে আছে। তোর নিজের মুখ দেখেছিস কখনো আয়নায় গভীরভাবে? আমি চিৎকার করতে যাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার সামনে আমার নিজেরই মুখ, ছায়ার মতো নিস্তব্ধ, কিন্তু মুখে একটা হাসি, চোখে কোনো চোখ নেই। অদ্ভুত লাগছিল নিজের চেহারাটাকে। আমার কণ্ঠে তখন শব্দ ছিল না, আমার মাথা যেন করছিল। বুঝতে পারছিলাম না এখন আমি কি করব। এরকম ভয়াবহ পরিস্থিতি আমার ভিতর হবে কখনো কল্পনাও করতে পারিনি। এরপর আমি নিজেও এক প্রকার ভয় ভয়ে দিন কাটাতে লাগলাম। আমরা সিদ্ধান্ত নিলাম এভাবে দিন কাটাতে থাকলে আমরা সবাই এক প্রকার মানসিকভাবে অসুস্থ হয়ে যাব। আমরা এই জন্য সিদ্ধান্ত নিলাম পরদিন রাতে আমরা সবাই উঠানে একসাথে বসে থাকবো, কেউ একা থাকবে না। পুঁথির লেখা 3 বার পড়া হবে, আর যে আসবে তাকে মোকাবেলা করা হবে। কিন্তু লাল মোল্লা বললেন, সব ঠিক আছে, কিন্তু মনে রেখো, কেউ যদি একবার নিজের ছায়ার চোখে চোখ রাখে, সেই চোখ থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে না, বুঝতে পেরেছ? অর্থাৎ এতটা সহজ হবে না এই কার ইঞ্জিনকে হারানো। সেই দিনটা মোটামুটি ভয় ভয় পার হয়ে গেল। চাঁদ তখন পূর্ণ হয়ে গেছে।
আর চারদিকে থমথমে পরিবেশ। আমরা বাড়ির উঠোনে গোল হয়ে বসেছিলাম। আমি, সাইম, খালু, খালা, মা, আর পাশে দাঁড়িয়েছিলেন লাল মোল্লা। হাতে তার সেই পুঁথির মোটা বই, যার পৃষ্ঠাগুলো বাতাসে ফসফস করে কেঁপে কেঁপে উঠছিল। আমরা একে একে সেই পুঁথির ভেতরের পাতাগুলো দেখছিলাম। এক পাতায় মানুষের অর্ধেক মুখ আঁকা, বাকিটা ছিল কালো কালি দিয়ে মুছে দেওয়া। আর একটা পাতায় লেখা ছিল, যার ছায়া একবার নিজের চোখে পড়ে, সে যতই পালাক না কেন, সে আমার ভেতরেই মারা যাবে। লাল মোল্লা বলেন, আজ রাত 3:03 ঠিক এই সময় যদি সেই কার ইঞ্জিন আসে, তখন তারা প্রতিচ্ছবিকে ভেঙে দিতে হবে আয়নার মাধ্যমে। আয়না না দেখে কণ্ঠস্বর শুনে তাকে শান্ত করা যাবে না, কারণ সে যাকে চায় তার মতোই হয়। সাইম, তুমি সাবধান থাকবে। সাইম মাথা নিচু করে বসে থাকলো। রাত তখন 2:52। আমরা এখন নিঃশব্দ এক জায়গায় আছি, শুধু ঝিঝি পোকার শব্দ আর পেছনের নারকেল গাছের পাতার মৃদু দোলা যেন শোনা যাচ্ছিল। হঠাৎ বাতাসটা থেমে গেল, একদম নিঃসার। তারপর একটা কণ্ঠস্বর এলো, নাইম। মাথা কাঁপতে শুরু করলো আমার। কণ্ঠটা মায়ের। আমি জানি মা পাশেই বসে আছেন। আমি চোখ সরিয়ে তাকালাম, উনি তো আছেনই। তাহলে যে কণ্ঠটা এলো, এটা কার? নাইম, তুমি তোমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি যদি বলি তুই একটা ভুল করেছিস, আমাকে ক্ষমা করে দে। আমি তো তোর মা। কণ্ঠটা আবার বলল, আমি তোকে জন্ম দিয়েছি, তোকে ভালোবাসি। আয়, আমাকে আলিঙ্গন কর। আমার চোখে পানি চলে এলো। মা আমাকে বুকে টেনে নিলেন। তো পর মুহূর্তে আমার মা আমাকে বললেন, শোনো, আমি কিছুই বলিনি। এটা কারিন চিন্তার ধোকা। ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। ওখানে যেও না, তুমি আটকে পড়ে যাবে। তখন আমি বুঝলাম এই ছায়াটা আমার বোনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমার সবচাইতে ইমোশনাল জায়গাটা ধরে টান দিচ্ছে। আমার সবচেয়ে ইমোশনাল জায়গাটা হচ্ছে আমার মা। সাইম ধীরে ধীরে দাঁড়িয়ে পড়লো, তার গলাটা কাঁপছে। সে বলল, আমি আর পারছি না। আয়নার ভেতর থেকে আমি আরেকটা আমিকে দেখছি। সে আমার সাথে কথা বলছে। সে জানে আমি ছোটবেলায় কি করেছিলাম, জানে আমি আব্বাকে মিথ্যে বলেছিলাম, যে কারণে আমি কখন আমাকে ক্ষমা করেনি। আমরা সবাই রীতিমতো চমকে উঠলাম। সাইম ফিসফিস করে বলল, সে বলছে আমি যদি ওর সঙ্গে হাত মিলাই, ও আমাকে সত্যিকারের সাইম বানিয়ে দেবে। জানো, আমি আমার ছায়া হয়ে বেঁচে থাকতে চাই না ভাই। সে টলতে টলতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় তার মুখ, কিন্তু আয়নার ভেতরে আরেকটা সাইম খিলখিল করে হাসছে, একটা বিকৃত হাসি। আর আয়নার পাশে খুব নিচু একটা গলায় একটা ছায়া বলছে, এই তো, আয়, আরো কাছে আয়। আমি দৌড়ে গিয়ে রীতিমতো পুঁথির পাতাটা খুললাম। লাল মোল্লা পড়তে শুরু করলেন সে ছায়া প্রতিরোধের দোয়া। হঠাৎ করে লক্ষ্য করলাম ঘূর্ণিঝড়ের মতো বাতাস উঠল। পেছনের নারিকেল গাছ হঠাৎ করে ঝাঁকুড়ি দিয়ে কেঁপে উঠল। সে ছায়া ধীরে ধীরে আমাদের সামনে হঠাৎ করে রূপ নিল বিভৎসভাবে। এটা আর কেউ নয়, আমি লক্ষ্য করলাম আমি নিজেকেই দেখছি। এক অদ্ভুত ছায়া, এক অদ্ভুত কারিঞ্জিন, যে প্রতিটা মানুষের চেহারা নকল করে সে মানুষকে অদ্ভুতভাবে ভয় দেখানো শুরু করে। আমি লক্ষ্য করলাম আমার হুবহু আরেকটা কার্বন কপির সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ, আমার ভ্রু, আমার চোখ, তবে চোখের ভেতরে ছিল গর্ত, আর তার গালে ফেটেছে রক্তের মতো কালো আঁশ। আমি ভয় পেয়ে গেলাম। সে এগিয়ে এলো আর বলল, তুই তো ভয় পাস, তাই না? সবাই ভয় পায়, কেউ নিজেকে মেনে নিতে পারে না, তুইও না। তাই আমি এসেছি তোর কাছে, তোকে নিয়ে যেতে। আমি রীতিমতো এক পা পিছিয়ে যেতে এসে বলে উঠল, তুই এখন আমার সাথেই থাকবি, পালানোর আর কোনো পথ নেই। নাই, আমি সেই আয়নায় তাকালাম, লক্ষ্য করলাম আমার নিজের বউকা, তার পাশে যেন আরেকটা সে, একদম আমার মতোই দেখতে। হঠাৎ আমি পুঁথির পাতাটা রীতিমতো ছিঁড়ে ফেললাম আর আয়নার সামনে তুলে ধরলাম। একটা বিস্ফোরণের মতো শব্দ হলো, আর আয়নার কাঁচ ছিটকে পড়লো চারিদিকে। আর সেই ছায়া হাওয়ার সাথে মিলে যেতে একটা চিৎকার করে উঠল, আমি আবারও আসবো, আমি আবারও আসবো, আমি আবারও আসবো,
আমি তোর ভেতরেই জন্ম নেব, আমার কোনো মৃত্যু নেই। ভোর হয়ে এলো, সবাই কাঁপছিলাম। খালামণি কান্না করছিলেন, কারো চুপচাপ বসেছিলেন। লাল মোল্লা শুধু বললেন, তোমরা সবার মতো দাঁড়িয়ে ছেলে পরে রক্ষা পেয়েছ। মনে রেখো, এই গার্ডিয়ান মুখোশ পড়ে থাকে, একই সময় এক এক মানুষের রূপ ধারণ করে তোমাদেরকে গোমরাহ করতে পারে। সাবধান থাকবে। সেদিনের পর আর এক মুহূর্তে দেরি না করে ব্যাগ গুছিয়ে আমরা ঢাকায় ফিরে এলাম। সবাই যে স্বাভাবিক হয়েছে তা বলা যাবে না। সাহেব সেদিনের পর থেকে আসলেই চুপচাপ হয়ে গেল। আমিও কেমন যেন একটু ভয় পাওয়া শুরু করলাম। আমাদের জীবনে এক প্রচন্ড ধরনের প্রভাব ফেলেছিল সেই ঘটনা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন, আমার আজও মাঝে মাঝে মনে হয় সেই কারেন্ট জিন আমার ভেতরেই আছে। আমরা জানি কারেন্ট জিন আমাদের সবার ভেতরে আছে, কিন্তু আপনারা জানেন কি, সেই কারেন্ট জিন যদি একবার উন্মুক্ত হয়ে যায় মৃত্যুর আগে, তাহলে তার চেয়ে ভয়াবহ আর কিছুই হতে পারে না। সে প্রতিটা মুহূর্তে আপনাকে ভয় দেখাবে, প্রতিটা মুহূর্তে আপনাকে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ করে তুলবে। আমার সাথে এবং আমাদের পরিবারের সাথে এটাই হয়েছিল। এরপরে অবশ্য তেমন কিছু হয়নি, তবে এখনো সবাই ভয় পায় সেদিনের কথা ভেবে ভেবে। জসিম ভাই, এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন ভৌতিক দুনিয়ায়। আমার নাম নাইম হাসান। আসসালামু আলাইকুম। Wow story ছিল। That is different. That is creepy story. এটা creepy একটা ব্যাপার স্যাপার লক্ষ্য করলাম স্টোরির ভেতরে। বেশ creepy লাগছিল স্টোরিটা। ওয়াও, আই মিন সিরিয়াসলি ওয়াও স্টোরি ছিল। ভালো লাগছে ভাই। আমি এক কথা বলবো, অদ্ভুত ছিল ঘটনাটা। যদিও একটু মাঝখানে একটু সামান্য এলোমেলো লেগেছে আমার কাছে, আমি বলবো সেটারও রিজন আছে। বিকজ এই প্রথম আপনি ঘটনা লিখছেন, ডেফিনেটলি এটা হওয়ারই কথা। বাট স্টোরি ওয়াজ ওয়াও। দিস ইজ বিউটিফুল স্টোরি। ওয়াও। আর আই বিলিভ যে সবার কাছে স্টোরি অসম্ভব ভালো লেগেছে। অ্যান্ড আমি এটাই চাই যে সবাই যেন ঘটনাটা শুনে খুব মন দিয়ে। খুব সুন্দর ঘটনা লিখেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিলিভ করব এবং আমি বিলিভ করি যে আপনি এভাবে সবসময় দারুণ দারুণ সব ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। ইনশাআল্লাহ প্রতিটা ঘটনায় আপনার শেয়ার হয়ে যাবে এভাবে করে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় ভাই। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষা থাকলাম। কারেন্ট জিন তো শুনে ফেললাম, বাট এর পরে আমরা কি শুনবো জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লাশ কাটা ঘরের ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনার নাম মৃত্যুর পরে। ঢাকার এক পুরনো মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গলিতে গেলে এক ধসে পড়া লোহার গেট পাওয়া যায়। সেই গেটটা পেরোলে নিচু ছাদের সাথে এক পুরনো ভবন, বা লোকের ভাষায় লাশ কাটা ঘর বলে এটাকে। ঘটনা শুরু রাত তখন প্রায় 2টো। চারিদিকটা একেবারেই যেন স্তব্ধ ছিল। হাসপাতালের মূল ভবনে টিমটিমে আলো জ্বলছে। ভেতর ডিউটিতে আছে জুনিয়র ডাক্তার ফারহান। সদ্য মেডিকেল পাশ করে ইন্টার্নশিপ শুরু করেছে। হঠাৎ ইমার্জেন্সি থেকে একটা লাশ পাঠানো হলো ময়নাতদন্তের জন্য। মৃত্যুর কারণ অজানা, কিন্তু মুখটা ছিল ভীষণ বিকৃত, যেন কেউ চেপে ধরে মুখটা থেতলে দিয়েছে। আরো অদ্ভুত ব্যাপার হলো মৃতের চোখ খোলা ছিল। ডাক্তার ফারহান সেটা কাঁপা কাঁপা কণ্ঠে নার্সকে বলল, আচ্ছা লাশ কাটার আগে চোখটা বন্ধ করে দিও, বড়ই অস্বস্তি লাগছে। কিন্তু নার্স মাথা নেড়ে জানালো, স্যার ওর চোখ তো নিজেই আবার খুলে যাচ্ছে। লাশ কাটা ঘরে ঢোকার পর ফারহান একাই ছিল। হঠাৎ সে শুনতে পেল ফিসফিসানি একটা আওয়াজ, ফারহান আমাকে খুলে দাও,
আমার শরীরটা পুরোপুরি কাটো না, প্লিজ আমাকে কেটো না। ফারহান যেন থমকে গেল। চারিপাশে কেউ নেই। মাইনর অটোপসি টুল নিয়ে সে মৃতদেহের দিকে এগোতে আবারও সেই কণ্ঠস্বর, তোমারও শরীর একদিন এখানে আসবে। মুহূর্তে লাইটটা যেন ফ্লিকার করতে লাগলো। বাতি নিভে গেল একবার, আবারও ঝুলে উঠল। তখন ফারহান দেখলো লাশটা হঠাৎ করে বসে পড়েছে। চোখ থেকে রক্ত ঝরছে আর ঠোঁটটা নাড়ছে। সে পিছিয়ে আসতে টেবিলের পেছনে ফ্রিজটা যেন খুলে গেল আপনা আপনি। একে একে বের হতে থাকে 3টি লাশ, সাদা চাদরে ঢাকা, কিন্তু নিচ থেকে পচা নখ আর সাদা চোখগুলো উঁকি দিচ্ছে। হঠাৎ পুরো ডায়েরি পড়ে যায় টেবিল থেকে, খুলে যায় নিজেই আবার নিজেই। এক পৃষ্ঠায় লেখা, লাশ কাটা খড়ের অভিশাপ শুরু হয়েছিল 1971 সালে। একজন মৃত মানুষের আত্মা এখনো মুক্ত হয়নি। এবং ডায়েরির পাতায় লেখা ছিল মৃতের নাম এবং রক্তাক্ত এক রাতের ঘটনা। রাত তখন 2:35। ডাক্তার ফারহানের পেছনের দেয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ডায়েরিটার দিকে তাকিয়ে আছে। বাতিগুলো টিম টিম করছে আর টেবিলের উপরে বসে থাকা সেই বিকৃত মুখের লাশটা তাকিয়ে আছে তার দিকে। চোখ দুটো যেন জ্বলছে, ঠোঁট হালকা হালকা করে নড়ছে, যেন কিছু ফিস ফিস করে বলছে, ফারহান, আমার নামটা পড়ে ফেলো, দেখো কি করছো তোমরা। ডায়েরির পাতায় লেখা 1971। নাম সৈয়দ আবুল বাড়ি, পেশা পাকিস্তানি মিলিটারি মেডিকেল কর্পোরেশনের ক্যাপ্টেন, অবস্থান পূর্ব পাকিস্তান, ঢাকা মেডিকেল ক্যাম্প, 1971। কাজ বিশেষ বন্দীদের উপরে শারীরিক পরীক্ষা, ফলাফল আত্মা ফিরে আসেনি। ফারহান যেন চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ডায়েরিতে আরো লেখা ছিল, আমি তাদের শরীর চিরে দেখেছি। যারা বলতো দেশ স্বাধীন হবে তাদের হৃৎপিণ্ডটা খুলে আমি শুনেছি ওরা কিভাবে ভালোবাসে। আমি চিকিৎসক ছিলাম না, আমি ছিলাম এক্সপেরিমেন্টাল কসাই। কিন্তু মৃত্যুর পর আমি বুঝেছি প্রতিটা দেহ আমার কাছে ক্ষমা চাইছে, আর আমি মুক্তি পাইনি। আমার শরীর কাটা হয়ে গেছে মৃত্যুর পর, কিন্তু আত্মা রয়ে গেছে এই ঘরে। এবং এরপর শেষ লাইনটা ছিল, যে আমার নাম জানবে তার শরীর আমার বদলে কাটবে। সৈয়দ আবুল বাড়ি। ফারহানের মাথায় যেন বাজ পড়ে গেল। ফারহানের মাথায় যেন বাজ পড়লো। সে বিকৃত লাশটায় সৈয়দ বাড়ির দেহ, কিন্তু এত বছর পর সে কিভাবে ফিরল? অথচ মৃতদেহর রেজিস্ট্রার লেখা ছিল নাম আজিজুল, বয়স 48, একজন ভাব করে। তবে মৃতের হাতে বা পাশে শরীর দাগ ছিল, জেলের ভ্যাকসিন ট্যাটু ছিল। তবে কি এই লাশ আসলে সৈয়দ বাড়ির দেহ? ডায়েরির শেষ পাতা অদ্ভুত ভাবে লেখা ছিল, শেষ দিন শেষ অঙ্গ, আজ আমার বদলে কেউ একজন আসবে আর আমি পুরো হব। ফারহান, তুমি কি প্রস্তুত? হঠাৎ করে চারিদিকের বাতিটা নিভে গেল। অন্ধকারে একটা ঠান্ডা বাতাস যেন বইতে শুরু করলো, আর যেন হাড় গিলা কান্না ঘরের কোনো এক কোণ থেকে শোনা যাচ্ছিল। ফারহান মোবাইলের টর্চটা জ্বালানো, দেখলো টেবিলের উপরে লাশটা নেই। পেছন তাকাতে দেখতে পেল একটা ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। শরীরটা বিকৃত, চোখটা ফাঁকা, কাটা মুখে তার একটা চাপা হাসি। সেখানে বলা, তোমার হৃৎপিণ্ড চাই ফারহান, তোমার শরীরটা আমার মুক্তি। হঠাৎ করে ঘরের দরজাটা খুলে গেল জোরে। এক লোক ঢুকলো, ডোম রাজু। হাসপাতালের পুরনো দেহঘরের কর্মচারী, অদ্ভুত মানুষ। হাতে ছিল এক পুরনো কাঠের তাবিজ আর এক বোতল কালি রঙের জল। সে চিৎকার করে বলল, পেছনে যা, বাড়ি একবারও না, তোকে আবার করতে পাঠাবো রে। ডোম রাজু সেই জলের বোতল ফারহানের গায়ে ছুটতে সবকিছুই যেন বেরিয়ে গেল। লাশটা আবারও টেবিলে গেল, চোখ বন্ধ, বাতি জ্বলে উঠল। ফারহান যেন ঘিমে একেবারে ভিজে গেছে। ঘড়িতে দেখলো 4:45। তারপরে মনে হচ্ছে একটা চোখ তার পেছন দিকে তাকিয়ে আছে। তাবিজটা গলায় পরিয়ে দিল রাজু। বলল, এই ছিল প্রথম, তবে এটা শেষ নয়। বাড়ি কিন্তু পুরোপুরি ফিরেনি, শুধু শরীরটা এসেছে। আত্মা এখনো খুঁজছে একজনকে পুরো হয়ে ফেরার জন্য।
ডোম রাজু আসল নাম হচ্ছে রাজু শেখ। বয়স আনুমানিক 60 থেকে 65 হবে। সে ঢাকার পুরনো মেডিকেল কলেজে মর্গের কাজ করে প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে। তবে আশ্চর্যের বিষয়, হাসপাতালে বর্তমানে কেউই তাকে নিয়মিত কর্মচারী বলে না। অনেকে বলে সে তো কবেই অবসর নিয়েছে, কেউ কেউ বলে সে নাকি মারা গেছে। সে হেঁটে যায় লাশ ঘরের ফ্রিজের সামনে, এক একটা মৃতদেহের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলে, আর হাতে ঝোলানো কাঠের বস্তাটাকে বের করে পুরনো তাবিজ আর নুন মাটি মেশানো ধূপ। এবার আসি রাজুর অতীত সম্পর্কে। 1971 সালের সময় সে ছিল হাসপাতালের একজন জুনিয়র ডোম। মৃতদেহ সৎকারের দায়িত্ব তার ভাগেই পড়ত এবং সৈয়দ আবুল বাড়ির অত্যাচার এবং গোপন পরীক্ষার সময় রাজু ছিল একমাত্র সাক্ষী। একদিন সে লুকিয়ে লুকিয়ে দেখল বাড়ি এক যুবকের শরীর চিরে তার হৃৎপিণ্ডটা বের করে খোঁজার চেষ্টা করছে। যুদ্ধের আবেগ কোথা থেকে আসে তার। সে আর সহ্য করতে না পেরে একজন মুক্তিযোদ্ধা নার্সকে নিয়ে বাড়ির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে, কিন্তু ধরা পড়ে যায়। সে নার্সকে মেরে ফেলে বাড়ি, আর রাজুকে চাপা দিয়ে রাখা হয়। জ্যান্ত কবর দেওয়া হয়েছিল হাসপাতালের পুরনো বেসমেন্টে। কিন্তু কিছুদিন পর হাসপাতালের ডাস ঘরের সামনে দেখা যায় এক মাটি মাখানো শরীরের লোককে, চোখে শূন্য দৃষ্টি আর বুকে খালি একটা কথা, মৃতরা শান্তি চায়, আর যারা শরীর নিয়ে খেলে তাদের আত্মা আমি ঘুমোতে দেই না। অনেকে বিশ্বাস করে রাজু তখন থেকে মৃতদের পাহারাদার ছিল, এক অর্ধেক জীবিত অর্ধেক আত্মা, যে প্রতি মুহূর্তে মৃতদের আশেপাশে ঘরে, যাতে কেউ তাদের শরীর নিয়ে কুকাজ না করতে পারে। আর তার হাতে থাকা তাবিজ আর কালো জল আসলে এক ধরনের রক্ষা কবচ। তৈরি হয় মৃতদের ছাই, নিম পাতা এবং পুরনো তাল পাতার মন্ত্র দিয়ে। সে জানে কার আত্মা ঘুরে বেড়াচ্ছে আর কে লাশের ভেতরে পেছনে আসতে চাইছে। ফারহান এক সময় রাজুর কাছ থেকে একটা ডায়েরি পাবে, যেখানে লেখা থাকবে প্রতিটি আত্মার নাম, তার মৃত্যুর ধরন এবং কে কবে আবার ফিরে আসতে চেয়েছিল। সেই ডায়েরির ভেতরে একটা পাতায় থাকবে সৈয়দ আবুল বাড়ি শেষ হয়নি, এখনো দেহ খোঁজে। প্রতিবার চাঁদের রাতে ঠিক আগের দিন ফিরে আসে। শুধু দেহ নয়, তার কুকর্মে যারা জড়িত ছিল তাদের আত্মা টুকরো টুকরো করে ফিরে আসে। আর আমি পাহারা দিই যতদিন না কোনো একজন নিজের হৃৎপিণ্ড নিয়ে ওকে পরিপূর্ণ করবে। তাহলে এখন প্রশ্ন কিন্তু জেগে যায়, ডোম রাজু কি সত্যি মানুষ, নাকি সে নিজে এক জীবন্ত অভিশাপ যে মৃতদের শান্তি এনে দেয়? যে সময় ঘটনাটি এতটুকু ছিল, আশা করি ঘটনাটি রহস্যময় লেগেছে, ডার্ক সাইকোলজিক্যাল হরর লেগেছে। সত্যি কথা বলতে এটা আমার প্রথম ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমার নাম বৃথা হক। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন প্রেত পডকাস্টে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া।